একদিক থেকে এটা অত্যন্ত ভালো একটা খবর যে আমাদের যে কম্পিটিটিং কান্ট্রিগুলো তাদের সাথে হেডলাইন যে ট্যারিফ যেটা ছিল আমাদের সেটা মোটামুটি একই লেভেলে থাকছে, 20%-এর আশেপাশেই থাকছে। সেই দিক থেকে হিসাব করলে আমরা খুব একটা কম্পিটিটিভনেস ডিসঅ্যাডভান্টেজের শিকার হব না। কিন্তু যেটা এখানে আরো দুটো মেজর ইস্যু আছে এখানে। দেখুন, ট্রান্সশিপমেন্টের উপরে যে কর যেটা ছিল, অ্যাডিশনাল ট্যারিফ যেটা ছিল, সেটা থাকছে। তার মানে হচ্ছে আপনি যদি চায়না থেকে ফ্যাব্রিক ইম্পোর্ট করে সেটা দিয়ে গার্মেন্টস বানিয়ে আমেরিকাতে এক্সপোর্ট করেন, তাহলে কিন্তু আপনার ওই অ্যাডিশনাল ট্যারিফটা আপনার উপরে কার্যকর হবে। ফলে আমাদের যে এক্সিস্টিং মডেল যেখানে আমরা মানে একটা দেখা যায় যে আমাদের প্রায় 50-60% অফ আমাদের এক্সপোর্টের আসলে পিছনে থাকে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য কিংবা র ম্যাটেরিয়াল অথবা ইনপুট ম্যাটেরিয়াল, ইন্টারমিডিয়েট ম্যাটেরিয়াল। সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হব এই মুহূর্তে। এখন এই মুহূর্তে আমাদের যে বিজনেস মডেল কিংবা আমাদের যে প্রোডাক্ট ক্যাটাগরি অথবা ভ্যালু অ্যাডিশন মেকানিজম, সেটার ফলে কিন্তু আমাদের যে এই যে 20% হেডলাইন টার্মস দেখছি, এটা আসলে আদৌ অ্যাপ্লিকেবল হবে না। মানে ব্যাপারটা এইভাবে আমি এক্সপ্লেন করি, আপনি যদি 100% বাংলাদেশি তৈরি পণ্য দিয়ে গার্মেন্টস বানিয়ে এক্সপোর্ট করেন, তাহলে আপনার জন্য 20% এই যে আগের 15 প্লাস 20% এটা থেকে যাচ্ছে। কিন্তু আপনি যদি চায়না থেকে ফ্যাব্রিক ইম্পোর্ট করেন কিংবা ইন্ডিয়া থেকেও ফ্যাব্রিক ইম্পোর্ট করেন অথবা অন্যান্য যে দেশগুলো আছে তার থেকে ফ্যাব্রিক ইম্পোর্ট করে সেটা দিয়ে গার্মেন্টস বানিয়ে আমেরিকাতে এক্সপোর্ট করেন, তাহলে কিন্তু আপনার উপরে ওই ট্যারিফটা ধার্য হবে না। মানে তাহলে সেটা মানে ব্যাপারটা হচ্ছে যে আপনার 15+20 প্লাস দি অ্যাডিশনাল ট্রান্সশিপমেন্ট ট্যারিফ অ্যাড হবে। ফলে দেখা যাবে যে আমাদের যে এক্সিস্টিং বিজনেস মডেল, সেক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা থেকেই যাবে। এবং এটা যদি রিজলভ করতে না পারি আমরা ঠিক মতো, এবং ডিপেন্ডিং আমরা কোত্থেকে সোর্সিং করছি সেটা যদি ঠিক মতো আমেরিকান ট্যারিফ পলিসির সাথে মিলিয়ে না করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা বড় ধরনের ট্যারিফ ব্যারিয়ারের সম্মুখীন হব। আরেকটা মেজর ইস্যু যেটা এই ডিসকাশনের ফলে যেটা বেরিয়ে আসছে, দেখুন আমরা মানে হেডলাইন টার্মসে দেখবেন যে আমেরিকা থেকে আমরা $1-1.5 বিলিয়ন মতো মাত্র ইম্পোর্ট করি, আবার এক্সপোর্ট করি $8 বিলিয়ন মতো। কিন্তু ইন রিয়ালিটি আমাদের যেটা হচ্ছে, এই যে $8 বিলিয়ন এক্সপোর্ট করছি, তার হয়তো 40-50% মাত্র আমাদের নিজস্ব ভ্যালু এডিশন কিংবা তারও কম। সো এক্সপোর্ট আসলে আমাদের নেট এক্সপোর্ট টু আমেরিকা ইজ অ্যাবাউট হয়তোবা 50% অফ দ্যাট $8 বিলিয়ন। উল্টো দিকে আমেরিকান প্রোডাক্টসের অনেক কিছু আছে যেগুলো আমরা ইম্পোর্ট করি, কিন্তু সেটা আমাদের আসলে আমাদের যে রুলস অফ অরিজিন মেকানিজম আছে সেখানে আসলে আমেরিকান প্রোডাক্ট কিংবা আমেরিকা থেকে ইম্পোর্ট হিসেবে গণ্য হয় না। প্রাইম এক্সাম্পল হচ্ছে আপনার অ্যাপল ফোন যদি আপনি বাংলাদেশে ইম্পোর্ট করেন, যেহেতু এটা আমেরিকা থেকে শিপমেন্ট হচ্ছে না, তার ফলে এটা আসলে আপনার আমেরিকান ইম্পোর্ট ফ্রম আমেরিকা হিসেবে আমরা ক্লাসিফাই করতে পারছি না। আবার উল্টো দিকে আপনি যদি যে কোনো অন্য যে কোনো মোবাইল ফোন ধরেন, সেটা স্যামসাং হোক কিংবা যে কোনো শাওমি অথবা এনি অফ দ্য আদার চাইনিজ প্রোডাক্টস অথবা এনি আদার মোবাইল ফোন দেখেন, আপনি দেখবেন যে এটার একটা চিপসেট যেগুলো সবচেয়ে মূল্যবান যে সাব কম্পোনেন্টগুলো, তার একটা বড় অংশ আসলে বিভিন্ন আমেরিকান কোম্পানি থেকে আসছে। সেটা কোয়ালকম হতে পারে, সেটা ইন্টেল হতে পারে, সেটা এএমডি হতে পারে। এরাই কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় সাপ্লায়ার অফ দিস চিপসেটস। সো এই যে এদের যে এই প্রোডাক্টের ভ্যালু যেটা আসছে, এটা কিন্তু আমরা কখনো রেজিস্টার করছি না। সো ফলে দেখা যাবে যে আমাদের আসলে নেট ইম্পোর্ট ভার্সেস নেট এক্সপোর্ট যদি আমরা হিসাব করি, আমাদের অরিজিনাল হয়তোবা আমাদের মানে ট্রেড ডেফিসিট বিটুইন আমেরিকা অ্যান্ড বাংলাদেশ হয়তোবা আসলে $1.5-2 বিলিয়ন বেশি ছিল না। কিন্তু এটা করতে গিয়ে আমরা যদি এখন আমেরিকা থেকে $8 বিলিয়ন ইম্পোর্ট করি, ওই যে ম্যাচ করার চেষ্টা করি, বোয়িং কিনছি কিংবা গম কিনছি কিংবা এলএনজি কিনছি, এই জিনিসগুলো যদি করি, তখন দেখা যাবে যে আমাদের সাথে আমেরিকার একটা ম্যাসিভ ট্রেড সারপ্লাস আসলে ক্রিয়েটেড হয়ে যাচ্ছে। এবং আমাদের যে রুলস অফ অরিজিনের যে মেকানিজমগুলো আছে, এই স্ট্যাটিস্টিক্সগুলো যে অ্যাকচুয়ালি কতখানি ভ্যালু এডিশন আসছে, কতখানি নেট আমেরিকান ইম্পোর্ট আসছে, এটা কিন্তু আমরা জানি না।